হামজা চৌধুরী কে? আমরা অনেকে বলতেছি মেসি, রোনালদো, ম্যারাডোনা নানা রকম বিশেষণ দিচ্ছি। আমরা তো কার্যত গত কিছুদিন ধরে হামজা চৌধুরীতে একদম বুঁদ হয়ে আছে। বিশেষ করে নেপালের বিপক্ষে সে যে পারফরমেন্স করছে, এর পরে আর পুরো দেশের হামজা চৌধুরীতে মুগ্ধ হয়ে যাওয়ার কোনো বিকল্প নাই। পুরো দেশ আসলেই হামজা চৌধুরীতে আচ্ছন্ন এখন। আমরা বুঝতেছি, আমরা পুরো দেশের ভক্তরা বুঝতেছি যে আমরা আসলে একটা বিরাট মুক্তোর মালা পেয়ে গেছি। এখন মুক্তোর মালা বললে আর একটা শব্দ আগে চলে আসে, যে অমুকের গলায় মুক্তোর মালা। আসলে কি তাই হলো? আমরা কি সেই বাদর হয়ে গেলাম যে আমাদের গলায় হামজা চৌধুরী এসে ঝুলছে? আমরা বুঝতেছি না যে এটা আসলে কত বড় জিনিস। আমাদের বিএফএফ, আমাদের যে ন্যাশনাল টিম, আমাদের যে কোচ, আমাদের যে সাপোর্ট স্টাফ, আমাদের সবার কি আসলে এটা বুঝতে পারতেছি যে হামজা চৌধুরী কি জিনিস? এটা সম্ভবত বুঝতে পারতেছি না। আমি মাঠের তার ট্রিটমেন্ট দেখে এবং তার সঙ্গে সতীর্থ খেলোয়াড়দের যে দেওয়া নেওয়া, যে সহায়তা, এটুকুতে বুঝতেছি যে খেলোয়াড়রা অন্তত উপলব্ধি করতে পারতেছেন না যে তারা কার সঙ্গে খেলতেছেন, তাদের কি করা উচিত। ম্যানেজমেন্টের কাজ কারবার দেখেও আমি মোটামুটি নিশ্চিত যে ম্যানেজমেন্টও বুঝে উঠতে পারতেছেন না যে এই ছেলেটা কোথা থেকে আসছে, কত বড় একটা ছেলে। সেই জিনিসটা আজকে একটু কথা বলি। এই যে হামজা চৌধুরী, তাকে নিয়ে বিশেষ ভিডিও চিত্র বানাতে লেস্টার থেকে একটা দল চলে আসছে। হামজা চৌধুরীর সিকিউরিটি নিশ্চিত করতে লেস্টার একটা বডিগার্ড পাঠায় দিছে। সে বডিগার্ডের কি চেহারা! এই ব্যাপারগুলো দেখেও আমরা কি বুঝতেছি না যে কোন লেভেলের একটা তারকা ঢাকায় এসে পড়ছে? এটা না বোঝার কারণ কি এবং এটা বুঝতে পারলে কি হবে, সেই জিনিসটা একটু আলোচনা করি। হামজা চৌধুরী গত ম্যাচে কি খেলছে সেটা তো আপনারা অলরেডি জানেন। আমি বলছি যে অ্যাকচুয়ালি তার খেলা দেখে আমার কাছে মনে হয়েছে মেসি, রোনালদো, মালদিনি তিনজন একসঙ্গে খেলতেছে। মেসির মতো প্লে মেক করতেছে, মেসির মতো অ্যাটাকিং ফরওয়ার্ড, রোনালদোর মতো বাইসাইকেল কিক দিচ্ছে, আবার ডিফেন্সে গিয়ে একবার সেন্টার ডিফেন্ডার লাস্ট ট্যাকেলটা সে করতেছে। এখন কথা হচ্ছে এই যে খেলা, এই খেলাই আসলে বোঝার জন্য যথেষ্ট ছিল। আমার কোনো তথ্য জানার দরকার নাই যে হামজা চৌধুরী কে। এই খেলা কেউ চোখের সামনে দেখলে, কানার ভাই অন্ধ না হইলে তার বোঝার কথা যে এরকম খেলা আমাদের উপমহাদেশের কোনো খেলোয়াড়ের কাছ থেকে আশা করা যায় না। তার মানে সামথিং স্পেশাল, সামথিং স্পেশাল। সেইটা মনে হয় গতকালকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো করে লেস্টার একটা টিম পাঠাইছে এখানে। এই টিমটার দুইটা অংশ আমরা প্রকাশ্যে দেখছি। একটা অংশ হচ্ছে তাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছে। তারা এই ডকুমেন্টারিটার অংশ বিশেষ ইংল্যান্ডে শ্যুট করছে, এখানে ন্যাশনাল টিমের হয়ে তার খেলা শ্যুট করবে, এছাড়া ভক্তদের মধ্যে যে হামজা উন্মাদনা সেটা শ্যুট করবে, তার প্র্যাকটিস শ্যুট করতেছে। সব মিলে একটা ডকুমেন্টারি হবে, এটা লিস্টার তার পেজে রিলিজ করবে। ওকে ফাইন, এই জিনিসটাই আসলে একটা বিরাট মেসেজ। লেস্টার তো হেলাফেলা করার মতো কোনো ক্লাব না। অ্যাটলিস্ট বাংলাদেশের ফুটবলে যে হাইট, তাদের জন্য লেস্টার আসলে ভিন গ্রহের একটা ক্লাব। লেস্টার এক হচ্ছে প্রচণ্ড ঐতিহ্যবাহী একটা ক্লাব, প্রচণ্ড ঐতিহ্যবাহী ক্লাব। এখনো তারা ধরেন এবার মার্জিনালি এরা প্রিমিয়ার লিগ মিস করছে। তারপরে সেই দলটার যে কোয়ালিটি, সে কোয়ালিটি তো পড়ে নাই। এই কোয়ালিটির একটা দল তাদের একজন খেলোয়াড়কে নিয়ে ডকুমেন্টারি কখন বানায়? আপনি বলতে পারেন যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মার্কেট ধরার জন্য। হ্যাঁ, আমি পুরোপুরি অস্বীকার করতেছি না। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মার্কেট ধরার জন্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন বাংলায় স্ট্যাটাস দেয়। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মার্কেট ধরার জন্য এনজো ফার্নান্দেজ বাংলায় স্ট্যাটাস দেয়, আমাদের ছাত্র মুভমেন্ট নিয়ে কথা বলে। বাংলাদেশের মার্কেট ধরার জন্য স্পেনের একদম নাম না জানা ক্লাবও বাংলায় স্ট্যাটাস দেয়, রিজিয়ন সিলেক্ট করে দেয়। ফিফাও প্রায় বাংলায় স্ট্যাটাস দেয়। এগুলো সত্যি। বাংলাদেশ যেহেতু ২০-২২ কোটি মানুষের একটা দেশ, এখানে ৫-৭ কোটি একেবারে রেগুলার ভোক্তা আছে, ফলে তাদের মার্কেট তো গুরুত্বপূর্ণ। হামজাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানালে যদি এই মার্কেটে প্রভাব পড়ে, সেই মার্কেট দেখায় তারা সেল বাড়াইতে পারবে, বিজ্ঞাপনী সেল বাড়াইতে পারবে। এখন কথা হচ্ছে সেটা হামজাই কেন? এরকম খেলোয়াড়, এরকম ২০ কোটি দেশের মানুষের খেলোয়াড় কি লেস্টারেই একজন? লেস্টারের নিশ্চয়ই স্কোয়াডে ৪০-৪৫ জন খেলোয়াড় আছে এখন। লেস্টারের যে মেইন স্কোয়াড, এই স্কোয়াডে ক্যাম্পে ৪০-৪৫ জন খেলোয়াড় আছে না?
এর ভিতরে কি আরো ২-৪ জন খেলোয়াড় নেই আফ্রিকা বিভিন্ন দেশে যাদের মার্কেট আছে? তাদের নিয়ে কি লিস্টের ডকুমেন্টারি বানাচ্ছে? এদের কাউরে নিয়ে কিছু না করে হামজাকে নিয়ে কেন করতেছে? কারণ হামজার হিরোইজম, হামজার পারফরমেন্স ওরা দেখছে। শুধু ওই হাইপ দেখে নাই, পারফরমেন্সটাও দেখছে। আমি তো কোয়াইট কনফার্ম হামজা ন্যাশনাল টিমের হয়ে যা খেলতেছে এবং ন্যাশনাল টিমের এই খেলার ফলে আপনি খেয়াল করবেন সে কিন্তু আগের সিজনগুলোতে যত গেম টাইম পেত তার চেয়ে অনেক বেশি গেম টাইম পাচ্ছে। এখন প্রায় সব ম্যাচে স্টার্টার লিস্টারে, মাঝে কয়েকটা ম্যাচে ক্যাপ্টেন্সিও করছে। এবং যদি হামজা তার এই ফর্ম ধরে রাখে, আমার একটা অনুমান যে আগামী বছর সে প্রিমিয়ার লিগের কোনো দলে ডাক পেয়ে যাবে আবার, যদি না লিস্টার নিজেই প্রমোশন পায়। লিস্টার প্রমোশন পেলেও সে প্রিমিয়ার লিগের একটু লোয়ার টেবিল যে দলগুলো তার কোনো একটা থেকে ডাক পেয়ে যাবে। হামজার যে পারফরমেন্স এটাই আসলে বিরাট একটা রোল প্লে করতেছে। এই ম্যাচগুলো ওরা দেখতেছে না, এই ম্যাচগুলো দেখে ওরা বুঝতেছে না যে কি একটা জিনিস আমাদের টিমেও আছে, আমরাও আসলে ঠিক মতো খেয়াল করি নাই যে চাইলে বক্সের এই মাথা থেকে ও মাথার যে কোনো জায়গায় সে খেলতে পারে। আজকে আমার ছোট ভাই জিসান একটা কন্টেন্ট করছে যে হামজা যদি স্ট্রাইকার হিসাবে খেলে তাও বাংলাদেশের যে কোনো স্ট্রাইকারের চেয়ে ভালো করবে। সেটা তো আমরা দেখতেছি, গত 5 ম্যাচে 4টা গোল করছে, গতকালকে 2টো গোল করছে। আপনি কবে সর্বশেষ শুনছেন বাংলাদেশের কোনো স্ট্রাইকার বা বাংলাদেশের কোনো পেনাল্টি টেকার পানেনকা করে পেনাল্টি নিচ্ছে? আপনি কবে সর্বশেষ মনে করতে পারেন বাংলাদেশের কোন স্ট্রাইকার বক্সের ভেতরে বাইসাইকেল কিক করে গোল করছে? এইগুলো যে কোনো স্ট্রাইকারের চেয়েও ভালো। এখন তার পরিচয় হচ্ছে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার। সেই জায়গাটা সেই যে পারফরমেন্স করতেছে এটা পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। সে ধারাবাহিকভাবে করতেছে, কিন্তু গতকালকার ম্যাচটা এক্সেপশনালি গ্রেট ম্যাচ ছিল তার। এক্সেপশনালি গ্রেট ম্যাচ ছিল। এখন কথা হচ্ছে যে এতগুলো কথা বললাম হামজাকে চেনানোর জন্য বললাম তো, এই চেনাটা তো পাবলিক চিনতেছে। পাবলিকের ভিতরে তো হামজা উন্মাদনার কোনো অভাব নাই। আমি একটা ছবি এর মাঝে পাইলাম, ছবিটা এআই দিয়ে বানানো কিনা নিশ্চিত হতে না পারায় আমি আজকে কাভারে ওটা ইউজ করি নাই, থামবে। নতুবা এর চেয়ে রোমান্টিক ছবি আমি পৃথিবীতে খুব কম দেখছি। কোনো একটা মফস্বল বা গ্রামের একটা মাটির ঘর, সেই মাটির ঘরের দেয়ালে হামজার একটা দুর্দান্ত ছবি টানানো, লাল একটা পোস্টার টানানো। ছবিটা এখানে দেখাচ্ছি, কিন্তু অরিজিনাল কিনা আমি নিশ্চিত না। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, কেউ নিশ্চিত করতে পারেন নাই। কিন্তু রিয়েলিটি হচ্ছে হামজা বাংলাদেশের ওই জায়গাটায় চলে গেছে, যে জায়গাটায় প্রাণের নায়ক হয়ে গেছে। এখন এই সব কিছু সাধারণ পাবলিক বুঝতেছে, লেস্টার বুঝতেছে, সারা পৃথিবী বুঝতেছে, বডিগার্ড বুঝতেছে, বিশাল দেহি এক বডিগার্ড আসছে, এরা বুঝতেছে। আমাদের ম্যানেজমেন্ট বুঝতেছে কি? আমার মনে হয় না। যদি বুঝতো, প্রথম হচ্ছে আমাদের কোচের বুঝতে হবে যে এই লোকটা কি। সে খেলতে চাইবে সব জায়গায়, বক্স টু বক্স খেলতে দেন তাকে, কোনো সমস্যা নেই। বক্স টু বক্স খেলা মানে কিন্তু এই না যে তাকে এবার আপনি সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে ইউজ করবেন, স্ট্রাইকার হিসেবে ইউজ করবেন। বক্স টু বক্সে তার খেলা উচিত। বাংলাদেশের মতো টিমে সে আসলে বক্স টু বক্স মিডফিল্ডার হবে, এইটাই স্ট্যান্ডার্ড। কিন্তু সে যখন এই বাড়তি লোডটা নিচ্ছে, তাকে যখন ডিফেন্সেও এসে রোল প্লে করতে হচ্ছে, তখন আপনি কেন খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন না যে তোমরা ডিফেন্ডাররা একটু দায়িত্ব নাও, তাকে যাতে ডিফেন্সে এসে দায়িত্ব নিতে না হয়। এবং ডিফেন্সে এসে সে যখন খুবই টেকনিক্যাল কোনো একটা কাজ করতেছে, সেটাতে সতীর্থরা বুঝতে পারতেছে না। সতীর্থদের কথা পরে বলতেছি, আগে তো কোচ হিসাবে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে সুস্থ রাখা, তাকে এনার্জেটিক রাখা। সে কাজটা তো আপনি করতে পারতেছেন না। আপনি তাকে বরং সে যত লোড নিচ্ছে, টিম যত লোড দিচ্ছে সেটাই দেওয়াচ্ছেন। তাহলে আপনারা আসেন কেন? বাউন্ডারি লাইনে বা ডাগ আউটে যে আপনি বসছেন, আপনার এখানে একটা সে থাকবে না যে না, হামজাকে এর চেয়ে বেশি লোড আমি দেবো না। আমার টিম হারুক জিতে জিতুক, আমার খেলোয়াড়কে পরের ম্যাচেও চাই, তারপরের ম্যাচেও চাই, এবং ক্লাব খেপে না যায়। ক্লাব যদি দেখে সে বার্ন আউট হচ্ছে, 2 দিন পরে তো ক্লাব ছাড়বে না। মাঝে তো একটা ম্যাচে ছাড়ে নাই। এই ঘটনা তাহলে রেগুলার হতে থাকবে, তখন হামজার সার্ভিস আমরা আদৌ পাবো না। এখন আপনি মাঠের পাশে কোচ হ্যাভিয়ার কাবরেরা, আপনি বসে আছেন। আপনি যদি শুধু আজকের ম্যাচকে শেষ ম্যাচ মনে করেন, যদি মনে করেন সোনার ডিম পাড়া হাঁস আজই কেটে ফেলবো, এটা তো আপনার অধিকার নাই। আপনার তো বাংলাদেশের কথা ভাবতে হবে, হামজার কথা ভাবতে হবে। হামজাকে এত লোড দেওয়ার অধিকার কে দিল? আপনি বোঝেন না হামজা কি জিনিস? হামজা কেন লাস্ট ম্যান হিসাবে ডিফেন্সে দাঁড়াবে? আপনার ডিফেন্ডাররা কই? আপনার ডিফেন্ডাররা কেন বারবার ডিফেন্সে তাকেই কেন এসে দাঁড়াতে হবে? তাকে কেন সব জায়গায় রোল প্লে করতে হবে? আমি বললাম তো, বক্স টু বক্স খেলতে দেন, কোনো সমস্যা নেই, এবং সেটাই আমি আশা করি। এরপরে আসেন হচ্ছে হামজাকে আপনি প্রপার ট্রিট করতে পারতেছেন? পারতেছেন না।
হামজা যখন টায়ার্ড হয়ে গেছে, ওরকম ভয়াবহ খেলা খেললে অ্যাকচুয়ালি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় আমার ধারণা ভ্যান ডাইক বা বালোতেল্লির মতো শক্তিশালী খেলোয়াড়ও আসলে ৩০-৩৫ মিনিটের পরে আর পারবে না। হামজা সেখানে ৭০ মিনিট পার করে ফেলছে ওই পাশবিক পরিশ্রম করে। তারপরে তো আপনার কোনো কারণ ছাড়া হামজাকে তুলে নিতে হবে, কোনো কারণ ছাড়া। অ্যাজ নেপালের বিপক্ষে এই ম্যাচের আপনার কোনো গুরুত্ব নাই। আপনার আগামী ম্যাচটা একটা প্রেস্টিজিয়াস ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে। যদিও ওই ম্যাচেও কিছু যায় আসতেছে না, আর ওই ম্যাচে জিতলেও আপনি এশিয়া কাপের রেসে থাকতেছেন না, ওটা থেকে আগেই বাদ পড়ে গেছি আমরা। কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে তো আমরা একটা প্রেস্টিজ ম্যাচ খেলতে যাচ্ছি। আগের রাউন্ডে ওদের মাটিতে গিয়ে হামজাকে কেউ কোঅপারেট না করে আমরা ম্যাচ জিততে পারি নাই, ম্যাচ ড্র করে ফিরতে হয়েছে। সেখানে ঘরের মাটিতে খেলা, আমরা জিততে পারলে আমাদের একটা প্রেস্টিজ ইস্যু। তাহলে হামজাকে এই সেভ করে রাখা, তার এনার্জি সেভ করে রাখার দায়িত্বটা আপনার কোচের। যখনই ৬০ মিনিট পার হয়ে গেছে, সে আপনার ২টো গোলের লিড এনে দিচ্ছে, সে ক্লান্ত হওয়ার আগে আপনার তারে একেবারে সুস্থ শরীরে মাঠ থেকে তুলে নিতে হবে। হতে পারে হামজা মন খারাপ করবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এটুকু করতে হবে। হামজা মন খারাপ করবে, ওইটুকু সময় একটু মন খারাপ হবে। আমি আগের দিন বলছি না যে হামজা একটু পাগলাটে টাইপের, পাগলাটে মানে খেপা না, কিন্তু ওর এই বাংলাদেশ ব্যাপারটা ওর কাছে একটু পাগলাটে টাইপের। আমি ওর সঙ্গে কথা বলতে গিয়ে দেখছি আমি কোথাকার কে। আমি সাংবাদিক হিসেবে পরিচয়ও দেই নাই ওকে শুরুতে। আমি স্রেফ আমার ২টো বাচ্চা নিয়ে গিয়ে ওর সামনে দাঁড়াইছি হোটেলের ওখানে। ওরে যখন বলছে আমার ২টো বাচ্চা তোমার দেখতে আসছে, ওর সঙ্গে অন্যরা কথা বলতে চাচ্ছে, ও তাদেরকে খুব বিনয়ের সঙ্গে বলতেছে যে আমি সবার সঙ্গে কথা বলবো, কিন্তু এই ভদ্রলোক তার ২টো বাচ্চা নিয়ে আসছেন, আগে ওনাদের একটু সময় দেই, বাচ্চা ২টোকে সময় দেই। এত বিনয়ী বাংলাদেশি মানুষ, বাচ্চা নিয়ে আসছে, আর কোনো কথা নাই, আর কোনো আর্গুমেন্ট নাই। পরে যখন পরিচয় দিচ্ছি যে কন্টেন্ট টন্টেন্ট করি, বছর ২০ ধরে সাংবাদিকতা করতেছি, বা এর মধ্যে পরিচিতরা মামুন ভাই টামুন ভাই চলে আসছে, ও আরও রেসপেক্ট দিছে। আরে ভাই, বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটর, একটা ২০ বছর সাংবাদিকতা করার লোক হামজার কাছে কি কি সেই লোক কত রেসপেক্ট দিয়ে কথা বলতেছে, বারবার বলতেছে বসো, বসে কথা বলি, তুমি একটা সিনিয়র মানুষ, ওর কাছে তো আসলে সিনিয়র। এই লোকটা আসলে পাগল, বাংলাদেশ বলতে পাগল। ফলে তারে তুলে নিলে সে মন খারাপ করবে। আপনি তো মন খারাপের ধার ধারবেন না, আপনি তো নিষ্ঠুরতা দেখাবেন যে না হামজাকে সেভ করতে হবে। আপনি কি করলেন? আগের দিনও বলছে আপনার বদলি সব শেষ হয়ে যাচ্ছে, লাস্ট ম্যান বদলির অপশন আপনি জামাল হ্যান্ডব্যান্ড খুলে হ্যান্ড ওভার করে ফেলতেছে, তখনও আপনি হামজার দিকে খেয়াল রাখতেছেন না। অথচ এর ৩ মিনিট আগে হামজা লিম্পিং শুরু করছে, মাঠের ভিতরে খোঁড়ানো শুরু করছে, তার ওই ব্যথা হচ্ছে। শেষ পর্যন্ত ওই জামাল উঠে আসার আগ মুহূর্তেও পড়ে গেছে, ও মাঠের ভিতরে বসে পড়ছে। যদি কোনো কারণে বসে না পড়তো, এই কোচ জামালরেই বদলি করাইতো, জামালের বদলে কিউবারে নামাতো, তখন হামজাকে ওই নিয়ে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ম্যাচটা খেলে যেতে হতো। আলটিমেটলি সে ইন্ডিয়া ম্যাচ খেলতে পারবে কিনা আমি জানি না, বলছি যে পাগল বলে হয়তো মাঠে নেমে যাবে, কিন্তু লেস্টারের লোকজন এখানে নামতে দিবে কিনা নিশ্চিত না হয় আমি জানি না। কিন্তু ওই ম্যাচটা যদি পুরোটা তাকে খেলতে হতো অবস্থায়, তাহলে যে হামজার ক্যারিয়ারটারই আপনি ঝুঁকির মধ্যে ফেলে দিতেন। এরকম একটা সুপারস্টার, তার ক্যারিয়ার নিয়ে আপনি বাজি ধরে ফেলতেছিলেন। আপনি খেয়াল করবেন না মাঠে কি হচ্ছে, মাঠে আপনার সুপারস্টার লিম্প করতেছে, খোঁড়াচ্ছে, এই জিনিসটা আপনি খেয়াল করতেছেন না। অন্তত ৩ মিনিট ধরে এই জিনিসটা ঘটছে। এই কোচ জীবনেও হামজার স্ট্যাটাস বোঝার যোগ্য না, জীবনেও। হামজা তো বাদ দেন, সমিত সোমবা এই জাতীয় একটু ভালো খেলোয়াড় যারা, এদের সঙ্গে কি ট্রিট করতে হবে, কি ট্রিটমেন্ট দিতে হবে, জায়ান রেসে যেভাবে ইউজ করতেছে, এটা কোনো কথা হলো? একটা উইং ব্যাক ছেলে, তাকে প্রায় সময় দাঁড়ায় থাকতে হচ্ছে ডিফেন্সে এসে। আপনার ডিফেন্ডাররা কেউ ডিফেন্স করে না, ওর কাজ হচ্ছে উইং থেকে বল সাপ্লাই দেওয়া, ও উইং ব্যাক থেকে বল নিয়ে উঠবে, বারবার অ্যাটাকে যাবে, উইঙ্গারকে দিবে। অবশ্য কালকে তো ফাহমিদুল ছিল না, ফলে ও যে সামনে বল নিয়ে কাউকে দিবে তাও পাচ্ছিল না। আপনি জায়ানকেও ঠিক মতো ইউজ করতে পারলেন না এই ম্যাচে। আমি জানি না পারবেন কিনা, কাউরেই ঠিক মতো ইউজ করতে পারে না এই লোক। এরপরে আসেন হামজার সতীর্থদের কথায়। আমি আসলে ভাবছিলাম যে এই কথাটা আমার এই জীবনে বলতে হবে না, আর হামজা, সমিত সোম, ফাহমিদুল, এই যে ব্যাচটা আসলো, আর আমাদের জামাল তো আমাদের জামালি, এই যে বিদেশ থেকে আসা বাংলাদেশিরা যারা জন্ম হয়েছে বিদেশে, বড় হয়েছে বিদেশে, এদের সঙ্গে আমি লোকাল ফুটবলারদের ডিফারেন্স করে কথা বলবো, এটা আমি কোনোদিন আশা করি নাই, এবং এই আশঙ্কা থেকে আমি অনেকবার কন্টেন্ট করা থেকে বিরত থাকছি। অনেকবার এরকম হয়েছে যে অনেক ম্যাচের পরে আমার এই কন্টেন্ট করতে ইচ্ছা হয়েছে, আমি চেপে গেছি যে এতে একটা ডিভাইডেশন তৈরি হবে, এই স্থানীয় অস্থানীয়। অলরেডি তো এটা হয়েই আছে, ফেসবুক বা
মিডিয়াতে এটা হয়েই আছে। কিন্তু এটা তো এখন রিয়েলিটি হয়ে দাঁড়ালো রে ভাই। এটা নিয়ে তো আর কথা না বলে উপায় নাই। হামজা, সমিত সোম, ফাহমিদুল গত ম্যাচ খেলে নাই, বা জায়ান, ওরা যে ডাইহার্ট ট্রাইটা করতেছে, এটা শতাংশ চেষ্টাও আমাদের ছেলেপেলে কেন করবে না? এরা না আমাদের স্থানীয়, এরা না দীর্ঘকাল ধরে ন্যাশনাল ফ্ল্যাগ বিয়ার করতেছে, এদের রেসপন্সিবিলিটি তো বেশি নেওয়ার কথা। কিন্তু আমরা দেখতেছি কি, মাঠে এই যে ছেলেগুলো আসছে নতুন, ওরা যতটা এফোর্ট দিচ্ছে, শুধু এফোর্ট তো দৌড়ানো না, এফোর্ট তো আসলে তার চোখে মুখে ফুটে বেরোয়, তার প্রতিটা অ্যাক্টিভিটিতে ফুটে বেরোয়, প্রতিটা প্রচেষ্টায় ফুটে বেরোয়। তার তো শতাংশ কাউরে দেখতেছি না। কারণ এই যে বললাম যে হামজা টেকনিক্যালি একটা বল বক্সের কোনায় তার পাশ থেকেই যাচ্ছে, সে বলটা ছাড়লো। এক্ষেত্রে টপ ডিফেন্ডাররা বল ছাড়ে, বলটা ছাড়লো এমনভাবে, কারণ বলটা ওইদিকে চলে যাচ্ছে, দুজন ডিফেন্ডার ওখানে দাঁড়ানো, দুজন ডিফেন্ডারের কেউ বলটা রিসিভ করলো না, কেউ বলটা ট্যাকেল করলো না, গোল হয়ে গেল। আরে আশ্চর্য! সে বলটা কেন ছাড়লো বোঝার চেষ্টা করে বলটা ট্যাকেল করা। সে যদি ট্যাকেল করতে যায় তাহলে ফাউল হয়, সে আছে বক্সের ভিতরে দাঁড়ানো, ফাউল হলে পেনাল্টি হয়ে যাবে। সে টেকনিক্যাল রিজনে বলটা ছাড়ছে, এটুকু বোঝো। একটা লোক এই কোঅপারেশনটা করে না। জামাল বল পাড়াচ্ছে হামজাকে, হামজা বল রিসিভ করতেছে, সামনে বল দিচ্ছে, আমি কারোর নাম বলতেছি না, কেউ রিসিভ করার জন্য জোরে দৌড়টা দিচ্ছে না। এখন বলের পেস তো একটু বেশিই থাকবে, আপনাকে যদি বলের পেস আপনার পেসে দেয় তাহলে তো ডিফেন্ডার প্রতিবার বল পেয়ে যাবে, ওইটা দিয়ে তো লাভ নাই। হামজা তো বল দেবে একটু জোরের সঙ্গে, আপনি আগে থেকে জায়গা কাভার করা শুরু করবেন না, অফসাইড না হয়ে যতটা কাভার করা যায় ততটা তো কাভার করবেন, যাতে বলটা রিসিভ করতে পারেন। কারোর ভিতরে ওই আগ্রহই নাই, কোয়ালিটির কথা অনেক পরে, এই আগ্রহটা তো থাকতে হবে রে ভাই। আপনি দলে একটা সম্পদ পাইছেন, এটা ইউজ করতে হবে তো। আমি হামজার সতীর্থদের কথা বলতেছি, এটা ইউজ করতে হবে তো। হামজা যদি দুটো গোল করে ম্যাচ জিতায়, এই জয়টা কি হামজার নামের পাশে লেখা হয়? কোথাও স্কোর কার্ডে লেখা হয় হামজা 2 অমুক 0 এরকম লেখা হবে? বাংলাদেশ লেখা হবে। আর বাংলাদেশ যখন লেখা হবে, ওই স্কোয়াডে সবচেয়ে খারাপ খেলোয়াড়টার নাম হতো, তখন আমরা প্রাউডের সঙ্গে বলবো যে এই টিমটা জিতছে আমাদের। ওই 10 বছর পরে আপনি ওইদিন কি করছিলেন সবাই ভুলে যাবে, আপনার নামও ইতিহাসে লেখা থাকবে। এই সুযোগটা নেন না কেন? শুধু একটু হামজারে কোঅপারেট করলে আপনার যে আউটপুটগুলো আসে, প্রতিটা ম্যাচে এই ঘটনাটা ঘটতেছে, আপনার ডিফেন্স ব্লান্ডার করতেছে, আপনারা ডিফেন্ডাররা ব্লান্ডার করতেছেন, হামজা হয় উঠে গেলে, নতুবা হামজা যদি একটু ওপরে থাকতেছে, সে অবস্থায় আপনি 90+ মিনিটে গোল খেয়ে যাচ্ছেন। এই জিনিসটা একমাত্র প্রুফ করে যে আপনারা কেয়ারলেস ফুটবল খেলতেছেন। গোলকিপার মিতুল মার্মা এবং তার সামনে যে ডিফেন্স লাইন, তারিক কাজীও কালকে ডিফেন্সের বেশ কিছু ব্লান্ডার করছে, এবং মানে একটা ফাউল করছে তারিক কাজী, এটা রেফরি যদি সতর্ক হতো তাহলে একদম পেনাল্টি হয়ে যেত। আমাদের ডিফেন্স লাইন একদমই, ইভেন তবুও গত কয়েক মাস আগেও যেরকম ডিফেন্স করতো, আমি এখন আর তার ভিতরে সেটা দেখতেছি না। সাত তো আসলে দুই ব্যাকেই, লেফট রাইট দুই জায়গায় ব্লান্ডার করার জন্যই থাকে, যে ব্যাকে যখন খেলে। তো এই যে ব্যাপারগুলো একটু যদি সতর্ক হয়, এগুলো তো খুব স্কিলের ব্যাপার না। মিতুলের ক্ষেত্রে আমি যেটা বলি যে এত কেয়ারলেস, বলের জন্য ওয়েট করে, কখনো ফাইনাল চার্জ করে না। তুমি গোলকিপার, তোমার যদি এইটুক সাহস না থাকে যে ফাইনাল চার্জ করতে হবে তোমাকে, কারণ ডি বক্সের মধ্যে ফাইনাল চার্জ করার জন্য গোলকিপারই বেস্ট অপশন। গোলকিপার ফাইনাল চার্জ করলে পেনাল্টি হবে না, সে কখনো ওই ফাইনাল চার্জে যায় না, সে ওয়েট করে কখন 90 মিনিটের পরে গোল খাবো, এই একটা অপেক্ষা করতে থাকে। কোন ধরনের কাজ রে ভাই? এইটা তাহলে হামজায় না লাভ আছে? ওই দিন কে যেন বলতেছিল, হামজাই বলতেছিল একটা প্রেস কনফারেন্সে, যে ফুটবল তো ব্যক্তিগত খেলার না, আপনি যদি লিওনেল মেসিকে এনে এখানে বসায় দেন, লিওনেল মেসিকেও দলের মতো করেই খেলতে হবে, মানে দল যেভাবে খেলে। এখন হামজার মতো মানুষ বিনয়ের সঙ্গে স্বীকার করতেছে যে সে আসলে দলের জন্যই খেলতে চায়, এবং দলের চেয়ে বড় হওয়ার কোনো সুযোগ নাই। সেই জিনিসটা আপনারা রিসিভ করতেছেন না। এমন না যে সে আপনাদের ছেড়ে বড় হয়ে যেতে চাচ্ছে, আপনাদের নিয়েই আগাইতে চাচ্ছে, আপনারা তার সঙ্গে একটু পথ চলতে রাজি না। আমি তো আগের দিনও বলছি আপনাদের হামজা হইতে হবে না, রাতারাতি এটা কেউ পারে না, এটা অনেক কঠিন ব্যাপার। সে ওই লেভেলে খেলে আসছে, ওই লেভেলে টপ লেভেলে ফাইট করছে, প্রিমিয়ার লিগও তো খেলছে, ফলে তার সর্বোচ্চ লেভেলে খেলার এক্সপিরিয়েন্স আছে, দক্ষতা আছে। আপনারা রাতারাতি কেউ হামজা হবেন এটা আমি চাইও না, ওই প্রত্যাশার চাপও দিচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট হামজার পাশে দাঁড়ান। সবাই সমান যোদ্ধা হয় না,
আপনারা আর্জেন্টিনা দলের দিকে তাকান, আর্জেন্টিনা দলের সবাইকে লিওনেল মেসির কথা বাদ দেন, সবাইকে জুলিয়ান আলভারেজের মতো স্কিলফুল খেলোয়াড় সবাই? না, তা না। কিন্তু সবাই ওদের পাশে দাঁড়াতে পারে যে আমার যোগ্যতা যাই থাক না কেন। কালকে ম্যাকালিস্টার, এখন তো আর শুধু ম্যাকালিস্টার বলার উপায় নেই, অ্যালেক্সিস ম্যাকালিস্টারের বড় ভাই কেভিন ম্যাকালিস্টার, তার অভিষেক হয়েছে। এই ছেলেটা হয়তো ফাইনালি ওয়ার্ল্ড কাপ খেলবে না, কিন্তু ওর কোয়ালিটি তো ঠিক মানে আর্জেন্টিনার যে বেসিক ডিফেন্স লাইন ওটার মতো না। কিন্তু একবারও কি আপনার মনে হয়েছে খেলা দেখে যে ও ওই জায়গায় দাঁড়াতে অযোগ্য বোধ করতেছে নিজেকে? না। কালকে কতগুলো নতুন ছেলে পেলে আসছে, বিভিন্ন জায়গায় দাঁড়াইছে, এরা বেশিরভাগই বিশ্বকাপে খেলবে না। এদেরকে জাস্ট পরিচিত করানো ক্যাম্পের সঙ্গে, দলের সঙ্গে, বিশ্বকাপ শেষ হওয়ার পরে যাতে পাইপলাইনটা অনেক বড় থাকে নতুন কোচের জন্য, সেটা করানো। এরা প্রত্যেকে ওই রেসপন্সিবিলিটিটা নিতে পারে। কেউ মেসি হওয়ার চেষ্টা করে না, কেউ ওটামেন্ডি হওয়ার চেষ্টা করে না, কেউ জুলিয়ান আলভারেজ হওয়ার চেষ্টা করে না। তারা শুধু চেষ্টা করে যে ওদের মান যেন রাখতে পারি। আমাকে দাঁড় করাইছে ওটামেন্ডির জায়গায়, আমি যেন অ্যাটলিস্ট দাঁড়াইতে পারি। এই ব্যাপারটা একটু মাথায় ঢোকান ভাই। এটা ব্যক্তিগত ইগোর ব্যাপার না। আমি বুঝতেছি আপনারা কেন যেন ব্যাপারটা ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছেন। টু মাচ পার্সোনাল করে ফেলাইছেন যে সব ফোকাস হামজার উপরে যাচ্ছে, সব ফোকাস হামজার উপরে যাচ্ছে, সব ফোকাস এই অরিজিন ফুটবলারদের উপরে যাচ্ছে, আমরা বোধহয় হারা যাচ্ছি। না, একটুও না। ওরা কয়জন চাইলেও ম্যাচে খেলতে পারবে না, ফিফা নামতে দেবে না, ওরা যতই চেষ্টা করুক। ফলে আপনারা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই যে রাকিব ছেলেটা কি সুন্দর খেলে না, রাকিব, ওরে কি সমালোচনা করতে পারতেছি? ও তো এই বিদেশিদের ভিড়ে গত ম্যাচে ওকে খেলছে নেপালের বিপক্ষে, আমি খেয়াল করি নাই। গত ম্যাচে খেললেও আন্ডার পারফর্মার ছিল বলে খেয়াল করি নাই। কিন্তু মাঝে কোন একটা ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে কি অসাধারণ খেললো, কি অসাধারণ খেললো। ওরে তো ওই নিন্দা করতে পারতেছি না। ও তো হামজাদের সঙ্গে কম্পিটিশন করে যাচ্ছে, অ্যাটলিস্ট পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এইটা এইভাবে স্থানীয় অস্থানীয় আপনারা ইগোতে নিয়েন না। আপনারা একটু পাশে থাকেন, এই দলটা দিয়ে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। তখন লিস্টার না হয়তো দেখবেন আপনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডকুমেন্টারি বানাইতে চলে আসছে যে বাংলাদেশের একটা ফুটবল বিবর্তন। এটা ম্যানচেস্টার ইউনাইটেড না হোক, ফিফা তো আসবেই। সেই দিনটায় আপনাদের ওই ডকুমেন্টারিতে দেখা যাবে। ওই ডকুমেন্টারিতে শুধু হামজাকে দেখা যাবে না, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতেছি। যারা আজকে কোঅপারেট করতেছেন না, তারা নিশ্চিত থাকেন ওই দিন আপনাদেরও এই ডকুমেন্টারিতে দেখা যাবে। ফলে দয়া করে হামজাকে শুধু মুক্তোর মালা বানায় রাখেন না। বললেন না যে এই মনিহার আমায় নাহি সাজে। ওই মুক্তোর মালা কার গলায় থাকে সেটা আর রিপিট না করি। শুধু বলেন যে এটা যা, এটা আমার গলায় সাজে। আমি এটাকে সম্মান দিতে পারি। তাহলেই হবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।